Okay, so today we are going to discuss qualities of a good paragraph. In the last class, we had discussed characteristics of a good paragraph, which is very much similar to this slide. I'm just going through a little bit like which I missed, to be honest. So good paragraph is like a miniature essay. It has a clear beginning, middle and ending. Already you know that. Strong paragraphs combine focus and attention to detail to develop a single idea thoroughly. That means when you are writing a paragraph, first of all you need a main idea. Main idea, but the topic sentence is sheta. According to that topic or according to that main idea, you are going to give the supporting details. Supporting details gulo jate focus thake. Attention to detail. Attention to detail মানে হচ্ছে হলো যে একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ওই জিনিসটাই ব্যাখ্যা করছি, যে জিনিসটা নিয়ে আমার প্যারাগ্রাফটা লেখা হচ্ছে। প্যারাগ্রাফের টপিক থেকে আমি অন্য কোথাও অন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় লিখছি না। দ্যাট মিনস ইউ নিড টু বি রেলেভেন্ট। রেলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। আপনি যে আইডিয়াটা লিখছেন সেই আইডিয়াটার সাথে রিলেটেড যত ইনফরমেশন দিচ্ছেন অল অফ দ্যাম শুড বি রেলেভেন্ট। ঠিক আছে? And focus টা কেন? ফোকাস টা যেতে যে ওই আইডিয়াটা মনে করেন মেইন আইডিয়াতে আছে যে ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি নিয়ে আপনার মেইন আইডিয়া। সো ইউ আর গোইং টু ফোকাস অন ঢাকা সিটি। আর যদি শুধু ট্রাফিক জ্যাম থাকে দেন ইউ ক্যান ওয়ান্ডার, লাইক ইউ ক্যান টক অ্যাবাউট টোকিও, ইউ ক্যান টক অ্যাবাউট ইন্ডিয়ান দিল্লি, মুম্বাই, ওখানকার ট্রাফিক জ্যাম নিয়ে আপনি লিখতে পারেন। সো ফোকাসটা যাতে ঠিক থাকে টপিক অনুযায়ী। ওকে, and due to the single idea, so you have to be very attentive throughout your paragraph, and they have to read the transition from one idea to the next. Transition মানে হচ্ছে take one step ahead, মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ায় যখন আপনি ট্রানজিশন করবেন। ট্রানজিশন মানে কি? সরি, স্থানান্তর, ট্রান্সফার টাইপ, কিন্তু হুট করে ট্রান্সফার না। ইউ নিড টু মেক আ কানেকশন বিটুইন দ্য আইডিয়াস। হঠাৎ করে এসে বললাম যে ঢাকা সিটিতে অনেক ট্রাফিক জ্যাম হয় ডিউ টু ওভার পপুলেশন, ওভার ক্রাউডেড ভেহিকলস। ফুল স্টপ দিয়ে আপনি চলে গেলেন চায়না হ্যাজ অলসো এ পিক সিনারি। এভাবে না, বলতে হবে যে সিমিলারলি চায়না অলসো হ্যাজ আ সিমিলার সিনারি। ইয়েস, এনি প্রবলেম? To me. So, as I said before, the transition মানে হচ্ছে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার কানেকশন দেখাবো। সেই কানেকশনটা যাতে থাকে, হুট করে আমি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ায় আমি চলে যেতে পারি না। ইউ নিড টু মেক আ কানেকশন। কানেকশনটা এমন না যে সবসময় সিমিলার কানেকশনই দেখাতে হবে, কন্ট্রাস্ট কানেকশনও দেখাতে পারবে, বাট ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্যাট ইন কন্ট্রাস্ট। হাউএভার কিছু ট্রানজিশন ওয়ার্ড আছে বা কনজাংশন আছে, বা ডোন্ট বাট দিয়ে আমরা ইউজ করি। বাট ওকে, দিস ইজ দিস কেস, but this is another case. বলি না আমরা মানে কনজাংশন দিয়েও তো আমরা কিন্তু অপোজিট কোনো ধরনের ইনফরমেশন থাকলে সেটাও কিন্তু আমরা জয়েন করি। জয়েন করা মানে এই না যে সবসময় সিমিলার আইডিয়া। জয়েন কিন্তু আমরা চাইলে দুটো কন্ট্রাস্ট আইডিয়া বা অপোজিট আইডিয়াও কিন্তু আমরা লিংক করতে পারি। Is it possible or not? Yes. Next, qualities of a good paragraph. First of all, you need to know that you need to make the unified paragraph. Singleness, oneness of purpose. মানে আপনার যে টপিকটা আপনি পাচ্ছেন প্যারাগ্রাফে, সেই টপিকটা তো একটা পারপাসফুলি লেখা, পারপাসফুলি রিটেন। ওই রিটেনটা যদি পারপাসটা যদি ঠিক থাকে, এই পারপাস থেকে যেন অন্য কোথাও ডাইভার্ট না হয়। দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু মেনটেন দ্য ইউনিটি ইন দ্য প্যারাগ্রাফ। All the detailed sentences clearly point to or support the topic sentence. মানে আমি যখন আমার ফার্স্ট টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের সেন্টেন্সটা লিখছি, সেটা পরবর্তীতে আমার মেইন বডিতে যতগুলো সাপোর্টিং ডিটেইলস আছে, they should reflect on the main idea. ঠিক আছে? কানেকশন ওটা নিয়ে বলছি। এখন শুরু করছি আমি গরুর গল্প নিয়ে, শেষ করলাম কুমিরের গল্প নিয়ে, তাহলে হবে? So I need to stick on to that. ঠিক আছে? নেক্সট হচ্ছে নাম্বার 2, কোহেরেন্স। কোহেরেন্সের কথা আমি লাস্ট ক্লাসে একটু বলছিলাম যে কোহেরেন্স মানে হচ্ছে কি? Exactly. Coherence মানে হচ্ছে সামঞ্জস্যতা, এবং you need to have a
ideas in the paragraph flow smoothly together to make clear and logical points about the topic. আমরা এটা বলি না যে যেমন for example sometimes we lose the flow of reading. একটা বই পড়তে পড়তে যেমন আমি রিসেন্টলি একটা বই পড়া শুরু করছি 5 পেজ পড়ার পরে আবার রিডার্স ফ্লো হচ্ছে I just can't continue reading. হয় না যে মানে নাথিং ইন্টারেস্টিং বা মনে হচ্ছে যে খুব আচ্ছা একদম গল্পের বই পড়ছি যে সারা রাতে গল্পের বই পড়ছি ঘুমিয়ে আসে না ওই বই শেষ না করবো পর্যন্ত ঘুমাবো না এরকম একটা ছিল আবার অনেক বই আছে যে খুবই বোরিং শুরু করছি মনে হয় যে একটা ইন্টারেস্ট নেই বাট somehow I can't catch the grasp the idea হ্যাঁ তো it takes time বড় বড় নোবেলের ক্ষেত্রে একটু আইডিয়া মানে একটু সময় লাগে সো এই যে বিষয়টা এটা কেন হয় মাঝে মাঝে রাইটাররা এই কোহেরেন্সটা বজায় রাখতে পারে একটা গল্পের সাথে একটা গল্পের বা একটা আইডিয়ার সাথে একটা আইডিয়ার হ্যাঁ ওই কানেকশনটা অনেক সময় করতে পারে না ওখানে সেটা করলো সামহাও রিডারদের অনেক সময় ফ্লোটা কমে যায় রিডারদের ফ্লো মানে কি মানে ফ্লো অফ দ্য রিডিং পড়ার যে একটা গতি সেই গতিটা অনেক সময় কি হয় স্লো হয়ে যায় অনেক সময় স্টপ হয়ে যায় টোটালি আমার একটা বই আছে ওই বইটার নাম কি ভুলে গেলাম লাভ ইন দ্য টাইম অফ কলেরা হ্যাঁ গ্যাব্রিয়েল মার্কেস ওনার বই আমি ওই বই আমি মনে হয় এখনো আমার পেন্ডিং মানে ওটা আমার শেষই হয়নি শুরু করছি সে 2020-এ মাত্র মনে 100 পেজ পড়ছিলাম সো দিস ইজ দ্য কেস মানে আমার সামহাউ স্টপড দ্য রিডিং অফ দ্যাট বুক সো এইটা হয় এখন কথা হচ্ছে কেন আমি কোহেরেন্সটা বলছি যে যাতে আপনার প্রত্যেকটা আইডিয়ার একটা ফ্লো থাকে যাতে রিডারদের কখনো অ্যাটেনশনটা মানে লুজ না হয় হ্যাঁ so that you can give the full attention to reading of that paragraph or reading of that kind of writing. Who is calling? Okay. Next হচ্ছে এখন এই কোহেরেন্সটা কিভাবে বজায় রাখবো এটারও কিন্তু একটা লিস্ট আছে যে এই কোহেরেন্সটা আমি বললো যে ম্যাডাম যে একটা আইডিয়ার সাথে একটা আইডিয়ার কানেকশন রাখতে হবে but how to do that so there are many kinds of ways by which you can maintain this coherence one is a natural or easily recognized order কিরকম time order for example if you are asked to write a journey by bus হ্যাঁ তো আমি অবশ্যই বাসে আমি চড়তেছি লাইক ফর এক্সাম্পল চট্টগ্রাম টু কক্সবাজার তো আমি তো কক্সবাজার নেমে দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ বাসে থেকে নামলাম এই আমার জার্নি শুরু তো জার্নি কোথায় গেল জার্নি টু কক্সবাজার হয়ে গেল কিন্তু নট বাই বাস মানে নামার পর আমার যদি গল্প শুরু হয় তাহলে তো হবে না সিন্স দ্য বিগিনিং মানে টাইমটা যখন থেকে আমি স্টার্ট করেছি চট্টগ্রাম থেকে ট্রাভেল করা সেখান থেকে আমার ওই টাইম অনুযায়ী আমার পুরোটা ক্রোনোলজিক্যালি সিকোয়েন্সিয়ালি আমি ওই আইডিয়াগুলো শেয়ার করবো যে হাউ ডিড আই ফিল ওয়াইল আই ওয়াজ রাইডিং অন দ্য বাস বা আমি বাসে বসে কি কি করেছি বা কি কি ধরনের প্রবলেমগুলো ফেস করেছি সো মেনি থিংস মানে ইনসিডেন্টস যাই হয় ভালো মন্দ যেটা হয় সেটা ওয়ান বাই ওয়ান এই যে আমি ক্রোনোলজিক্যালি বা অর্ডার মেনটেন করে লিখছি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোহেরেন্স ঠিক আছে বুঝতে পেরেছেন পিছনে ওকে এটা হচ্ছে টাইম অর্ডার arranging details of sentences as they happen according to time usually used in writing narratives narratives মানে হচ্ছে ওই যে বললাম narrative মানে কি বর্ণনা করা সিকোয়েন্সিয়ালি যখন আমরা narrative স্টাইলে লিখি ওই ঈদের আগে কোরবানি ঈদের আগে পড়েছিলাম বলে গেছো ডেসক্রিপটিভ ন্যারেটিভ যারা ক্লাস করছে তাদেরকে ন্যারেটিভ মানে হচ্ছে as a writer we are going to narrate the things যত দুনিয়া যত গল্পের বই পড়ছেন না কেন all are written in narrative style narrative style মানে হচ্ছে যেটা বিগিনিং আছে মিডল আছে এন্ড আছে ঠিক আছে মানে আমি যখন গল্প শুরু করি আমরা যে গল্প করি বললে না এক দেশে এক রাজা ছিল এখন আমি কিন্তু লাস্টে প্রথমে শুরু করি না যে নায়ক মারা গেল এটা শুরু করে আর গল্প শুনতে ইচ্ছা হবে ইচ্ছা করবে আমার একটা ওই যে একটা বিগিনিং দিয়ে ওই রাজা ছিল রাজার 3টা বউ ছিল এভাবে কি করছি আইডিয়া দিচ্ছি সামনে আগাচ্ছি সেইটা একটা অর্ডার মেনটেনিং কিন্তু ঠিক আছে এই অর্ডারটা যদি আপনি ঠিকমতো বজায় রাখতে পারেন দ্যাট মিন্স ইউ মেনটেন দ্য কোহেরেন্স ঠিক আছে ওকে এই নেক্সট হচ্ছে জেনারেলি আরেকটা হচ্ছে যে যেমন আপনারা যে নিউজ রিপোর্টস পড়েন নিউজ আর্টিকেলগুলো পড়েন ফর এক্সাম্পল একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টে যে রিপোর্ট রাইটিং করছে ও কিন্তু প্রথমে বলে বসে না যে কি বলে যে একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা না বললে শুট করে বলবে না সে পঙ্গু হয়ে গিয়েছে এটা কিন্তু কখনো বলবে না সে বলবে হচ্ছে প্রথমে যে অমুক জায়গায় অমুক সময়ে
এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে সে আরো ডিটেলস বলবে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো, অল ডিটেলস। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ন্যারেটিভ স্টাইল অফ রাইটিং, যেখানে আপনার অর্ডারটা মেনটেন করতে হচ্ছে। সেখানে টাইমের অর্ডারও মেনটেন করতে হচ্ছে, স্পেস অর্ডার মানে জায়গার অর্ডারটা মেনটেন করতে হচ্ছে। প্রথমে আপনি বলবেন না যে মামা সেই হসপিটালে ভর্তি করছেন রুগীকে, কোন রুগী কে যায়, প্রথমে আমার লিখতে হবে যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই না? তারপর আমি পেশেন্টকে আমি নিয়ে গেছি বা সামথিং লাইক দ্যাট। এইটা একটা, এই অর্ডারটা মেনটেন করা যায় লোকেশন ওয়াইজ। আরেকটা অর্ডার হচ্ছে ইম্পর্টেন্স অর্ডার, মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমরা আগে লিখবো, তারপরে একটু মোর ইম্পর্টেন্ট, তারপর লেস ইম্পর্টেন্ট। এইটাও একটা অর্ডার মেনটেন করে বলা যায়। যেমন ট্রাফিক জ্যামের কজেস গুলো, ফর এক্সাম্পল কজেস অফ ট্রাফিক জ্যাম, এখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট কজটা আমি আগে লিখবো, দেন মোর ইম্পর্টেন্ট কজ লিখবো, তারপরে লেস ইম্পর্টেন্ট কজ লিখবো। এটা একটা অর্ডার। এই অর্ডারটা যদি আপনি মেনটেন করেন দ্যাট মিনস ইটস কোহেরেন্স, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে লাস্টে স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে অনেক সময় নাম্বারের উপর ডিপেন্ড করে যে কোন নাম, এই ইনফরমেশনটা কোন নাম্বারে আগে যায়, ঠিক আছে? যেমন হাউ টু ডু, লাইক হাউ টু মেক আ কাপ অফ টি, হ্যাঁ, চা বানিয়ে দিলাম রোমান্টিক, এটা বলে তো হবে না। চাটা আমি কিভাবে বানানো প্রসেসটা বলতে হবে, স্টেপ বাই স্টেপ। সো দিস ইজ অলসো মেইনটেনিং অ্যান অর্ডার, ঠিক আছে? এই জিনিসগুলো তার মানে আপনাকে কেউ যদি বলে যে হাউ টু মেইনটেইন আ কোহেরেন্স, ইউ ক্যান সে দ্যাট আই ক্যান ডু টাইম অর্ডার, আই ক্যান রাইট অ্যাকর্ডিং টু স্পেস অর্ডার, দেন ইম্পর্টেন্স অর্ডার, দেন স্টেপ বাই স্টেপ অর্ডার। যেটা এটা হচ্ছে আপনার ওই টপিকের উপর ডিপেন্ড করবে যে আপনি ইম্পর্টেন্স অর্ডার লিখবেন নাকি আপনি লোকেশন অর্ডার লিখবেন, নাকি অনেক সময় টাইম আর লোকেশন অর্ডার দুটোই একসাথে মানে কোইন্সিডেন্টলি হয়ে যায়, মানে করতেই হয়। টাইমটাও বলতে হয়, যেমন অ্যাক্সিডেন্টটা হয়েছে অমুক টাইমে, আবার লোকেশনটাও বলতে হয়। সো দুটো অর্ডারই আমার সাইমultaneously কি করতে হবে, মেইনটেইন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে লাস্টে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ নিড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ রাইটিং। এলিমেন্ট মানে বুঝেন? হ্যাঁ, এলিমেন্ট মানে কি? সো তার মানে রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা উপাদান হচ্ছে হলো কি, ট্রানজিশনাল ওয়ার্ডস। এই যে আমি বললাম যে হ্যাঁ আমার হাউএভার বলছি, ইন স্পাইট অফ বলছি, তারপর বাট বলছি, মোরওভার বলছি, ইন অ্যাডিশন, সিমিলারলি, ইন সিমিলার ফ্যাশন, অনেক মানে দ্যার আর লাইক হান্ড্রেডস অফ হান্ড্রেডস ট্রানজিশনাল ওয়ার্ডস। হ্যাঁ, ইটস ট্রু যে আপনি চাইলে এগুলো একসাথে মুখস্থ করতে পারবেন না, বাট আপনার এইচএসসি লেভেলে যেটা করেছেন, ফিল ইন দ্য গ্যাপস ছিল, রুলস ছিল, রাইট? যেটা পড়ে পড়ে যেতে ভালো লাগছে ওটাই বসাই দিচ্ছি। ডিডন্ট ইউ ডু দ্যাট? আর বন্ধু থাকলে তো মানে পাওয়া হয়ে যায়, সবাই কনসিডার পার হয়। আর বন্ধু যদি না থাকে তাহলে আমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমার স্ট্র্যাটেজি কি, পড়তে পড়তে যেটার সাথে ম্যাচ যায়, শুনতে ভালো লাগে, ওইটাই বসাই দিতে। কারণ এইচএসসি লেভেল আপনারা যেটা করছেন আমারও সেম লেভেলই ছিল, কারণ হচ্ছে আমাদের প্রচুর টেস্ট পেপার সলভ করতে হয়েছে। হ্যাঁ, টেস্ট পেপার সলভ করে একটা আইডিয়া হয়ে যায় যে এই টাইপের কোশ্চেনই আসবে। তো স্বাভাবিকভাবে যত বেশি টেস্ট পেপার সলভ করছে তত বেশি আমার পরীক্ষাতে সহজ হয়ে যাচ্ছে। বাট ট্রানজিশনাল ওয়ার্ডসটা যে পড়ার যে সিস্টেমটা, দ্যাট ওয়াজ টোটালি রং। পড়েছেন আপনি জানেন, আপনি ওয়ার্ডগুলো যখন এই যে দেখছেন আপনি জানেন যে এগুলো আমি পড়েছি, কিন্তু এটা কিভাবে আমার ইউজ করতে হয়, হাউ টু অ্যাপ্লাই দ্য ওয়ার্ডস, দ্যাট ইউ ডোন্ট নো। আমরা কি করেছি, একটা ওই অ্যাডভান্স লার্নারের বই থেকে খালি রুলসগুলো একটু পড়েছি, আর যখন এই ফিল ইন দ্য গ্যাপসগুলো ছিল খালি সলভ করেছি, দ্যাটস ইট। সোহান কথা বলছো না, কথা বলছো না কি? পিছন থেকে দেখাচ্ছি অ্যাটেন্ডেন্স না দেখাচ্ছি। আচ্ছা, ওকে। সো হাউ টু অ্যাপ্লাই দ্য ট্রানজিশনাল ওয়ার্ডস, এটার মানে কি? ফর কন্টিনিউইং আ কমন লাইন অফ রিজনিং, অনেক কারণে আমরা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করি। আমরা একটা রিজনিং বা রিজনেবল একটা কথা বলার পর আরেকটা লাইন লিখতে হলেও আমাদের ট্রানজিশনাল ওয়ার্ড প্রয়োজন। টু চেঞ্জ দ্য লাইন অফ রিজনিং, অনেক সময় আমি যেটা বলছি তার অপোজিট একটা আমার আইডিয়া শেয়ার করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমার ট্রানজিশনাল ওয়ার্ড প্রয়োজন। কিরকম? হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, বাট, ইয়েট, নেভারদিলেস, অন দ্য কন্ট্রারি। এই কয়টাই না, এগুলোর মতো আরো অনেক আছে। কন্ট্রাস্ট আছে, নাউনদিলেস আছে, দেয়ার সো মেনি।
Then for the final forms of paragraph or essay, অনেক সময় লাস্টে যখন কনক্লুশন আসে তখন আমাদের কি লাগে? ট্রানজিশনাল ওয়ার্ড লাগে। Finally, lastly, in conclusion, in the end, therefore, thus, so. হ্যাঁ, আমি একটা সময় ভার্সিটি ফার্স্ট ইয়ারে তোমাদের এই টাইমটা, তোমরা যে এখন যে টাইমটা আছো, এই টাইমটাতে আমি পরীক্ষা খাতায় তাহলে সব জায়গায় লাস্টে therefore দিয়ে শেষ করি। তখন আমার এক টিচার বলেছিল যে ইউ নিড টু মেক আ ভ্যারিয়েশন, খালি therefore ইউজ করো না, এখানে তুমি চাইলে ইন কনক্লুশন ইউজ করতে পারো, টু কনক্লুড ইউজ করতে পারো, মানে একটু মানে ভ্যারিয়েশন আন। সবসময় একটা ওয়ার্ড শিখেছি বলে ওইটাই বারবার অ্যাপ্লাই করতে হবে, ইটস নট লাইক দ্যাট। সো দিস ইজ দ্য থিং। নেক্সট হচ্ছে transitional change to use in separating sections of a paragraph which is arranged chronologically. আমরা যখন এসে লিখবো তখন দেখবেন যে প্যারা বাই প্যারা লিখতে হচ্ছে। তিশার আর্গুমেন্টারি প্যারাগ্রাফ এসে পড়াচ্ছে না? হ্যাঁ, ওই এসেতে দেখবেন যে মাল্টিপল প্যারাগ্রাফগুলো আছে। ওই প্যারাগ্রাফ থেকে প্যারা টু প্যারা যখন আপনি আসবেন তখন আপনার এই ক্রোনোলজিক্যাল কিছু ট্রানজিশনাল ওয়ার্ড শিখতে হবে। First, second, third, generally, furthermore, finally, in the first place, এই কথা শুনছি আমি। In the first place, in the second place, secondly, then to begin with, আরো অনেক ওয়ার্ড আছে। Also, lastly, finally, তারপর just in the same way, finally, basically, similarly, as well as. To signal conclusion, যখন আপনি কনক্লুশনে চলে আসছেন তখন আপনারা যেটা করেন যে so দিয়ে শেষ। But you can change the words like therefore, this, hence, in conclusion, indeed. Last line হচ্ছে to restate a point within a paragraph in another way or in a more exacting way. অনেক সময় দেখা যায় না, একটা স্টেটমেন্ট লেখার পর হঠাৎ করে মনে হলো যে ওই স্টেটমেন্টে আমি আরেকটু ক্লিয়ারলি লিখি, তখন আমি বলতে পারি ওইটার সাথে আরেকটা এক্সাম্পল রিলেটেড কোনো স্টেটমেন্ট লিখি, তখন এখানে আমি বলতে পারি in fact, হ্যাঁ, finally, the first place, in the meantime, later, meanwhile, next, soon, then, and so many. আমি একটা এক্সাম্পল দিই, যেমন I was doing a research on my students. In fact, my students were inspired or motivated to do that research with me. এটা মানে কি, আমার স্টেটমেন্টটা প্রথমে যেটা ছিল সেটাও কাইন্ড অফ কাছাকাছি, বাট আমি আরেকটা স্টেটমেন্ট, সিমিলার স্টেটমেন্ট অ্যাড করার জন্য আমি ইনফ্যাক্ট ওয়ার্ডটা ইউজ করেছি। তো এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ম্যাম, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ while applying this kind of transitional words? You have to read a lot. যত আপনি রিডিং করবেন তত আপনি এখন থেকে যখন রিডিং করবেন আন্ডারলাইন করবেন, যেখানে ট্রানজিশনাল ওয়ার্ড পাবেন আন্ডারলাইন করে ফেলবেন। করে ফেললে কি হবে, আপনি বুঝবেন যে এটা এইভাবে ইউজ হয়। আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনাকে আমি একটা লিস্ট দিয়ে দিব, আপনি মুখস্থ করে নিন, ইট উইল ওয়ার্ক ইফেক্টিভলি, ইট উইল নেভার ওয়ার্ক। আমাকে যদি আপনি সেম কাজটাই দেন, সেম লিস্টই দেন, আমারও মাথা ঢুকবে। বাট ওয়েন আই হ্যাভ লার্ন সো মেনি ট্রানজিশনাল ওয়ার্ডস ফ্রম রিডিং অ্যাকচুয়ালি, যখন আমি যে কোনো টেক্সট পড়ছি, যখন আমি ইউজ করেছি, আচ্ছা আমি যেমন ওই দিন কাকে জানি বলছিলাম যে সিমিলারলি আমরা সবসময় ইউজ করি, তাই না? সিমিলারলি, তারপরে ইন দ্য সেম ওয়ে, এই টাইপের ইউজ করি। এখন ওই দিন আমি একটা জায়গায় দেখেছি ইন দ্য সেম ইকো ট্রানজিশনাল ওয়ার্ড, কিন্তু মিনিং কিন্তু সেম। তার মানে কি, ভ্যারিয়েশন আসছে। সো যত আপনি পড়বেন, যত আপনি রিডিং করবেন, তত আপনি ডিসকভার করতে পারেন দেয়ার আর সো মেনি টাইপস অফ ট্রানজিশনাল ওয়ার্ডস ইন দ্য সেম ক্যাটাগরি, ইউ ক্যান ফাইন্ড আউট, ইউ ক্যান ডিসকভার। ক্যাটাগরিগুলো কি কি সেটা আমাদের মাথায়। ক্যাটাগরিগুলো এগুলো যে যখন আপনি একটা স্টেটমেন্ট দিবেন, যখন অপোজিট দিবেন, যখন ফাইনালে দিবেন, যখন সিমিলারলি দেখাবেন, যখন কন্ট্রাস্ট দেখাবেন, যখন কনক্লুশনে চলে আসবেন, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি ধরে ধরে যদি আপনি ওয়ার্ডগুলো সার্চ করে পান, মানে গুগলে দেখবেন যে আপনি ক্যাটাগরি ওয়াইজ একটা লিস্ট পাবেন, সেগুলো আপনাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য সেম থিং। মনে করেন যে সিমিলারলি পড়ে আমি যদি ইন কন্ট্রাস্ট করি তাহলে না মাথা ঢুকবে, কিন্তু সিমিলারলির সাথে ইন দ্য সেম ইকো, ইন আ সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, যখন একই ক্যাটাগরি সবগুলো পড়বো তখন কিছুটা অন্তত 5টার মধ্যে অন্তত 2টা অন্তত আপনার ব্রেইনে থাকবে, চেষ্টা মানে থাকার চেষ্টাটা করবে। সো কারণ আপনি ক্যাটাগরিক্যালি পড়ছেন তো এই জন্য এটা মাথায় থাকে বেশি, র্যান্ডমলি পড়লে মাথা থাকে না, বা যখন আপনি ক্যাটাগরিক্যালি পড়ছেন তখন সেটা মাথায় থাকবে। ইজ দ্যাট সো? পেছনে ঘুম পাচ্ছে? ওকে, কিন্তু মিনিং জানা ছিল অবশ্যই। ইন দ্য লাইট অফ, এটা মিনিং ইন দ্য লাইট অফ
হচ্ছে এটার আলোকপাতে মানে এটা শুরু করে কারণ ইনডিড ইনডিড মানে অবশ্যই ইনডিড অবশ্যই ইনডিড আর ইন দা মিনটাইম মানে হচ্ছে ইতোমধ্যে মিনওয়াইল ইন দা মিনটাইম সেম মিনিং পিছনে কথা না আমরা সামথিং লাইক দ্যাট ওটার মতো ও আমার কাছ থেকে শুনছো না হ্যাঁ ইয়া ইটস মাই মুদ্রা দোষ মানে যখন আমি দেখি যে ওয়ান এন্ড প্রাণ এই আমি তো আছি তো আমি তো চলে যাই না ওকে বলছি যে when I'm running out of examples না তখন আমি বলি something like that this is a ফাঁকিবাজি statement basically something like that মানে বুঝে না এটা কোনো এটা কিন্তু আমি ট্রান্সফার ওয়ার্ড না এটা জাস্ট a phrase yeah okay repetition of keywords আমরা প্যারাগ্রাফ লিখতে হলে অনেক সময় দেখা যায় একটু প্লিজ লিসনে তোমরা কি গল্প করতেছো গল্প করতে পারো ইন দ্য চ্যাটিং বক্স আমরা যেটা করতাম চিটপুটে লিখতাম এটা কলেজে করতাম বাট এখন তো তোমরা ডিজিটাল হয়ে গেছে এখন আমরা মেসেজ দেব ঠিক আছে যে ম্যাডাম আসলে অনেক রাগী আছে ম্যাডাম খুব হাসতেছে ম্যাডাম পরে দেখছি ম্যাডাম হাসতেছে দেখছি all the passing comments ঠিক আছে so I'm used to it এখন কথা হচ্ছে listen repetition of keyword আমাদের মাথায় একটা ধরনের somehow একটা misconception হয়ে গেছে যে প্যারাগ্রাফ রাইটিং লিখতে গেলে আমরা অনেক বেশি কঠিন ওয়ার্ড ইউজ করতে হতে পারে মানে এটার জন্য আমাদের রাইটিং এর আরো ফোবিয়াটা বাড়ছে যে আমি তো এত বেশি ওয়ার্ড জানি না কি তোকে সত্যি তোর উপরে আমি একটা রিকশা so যেটা বলছিলাম ওই দিনও জিজ্ঞেস করছে যে হাউ ইজ ইউর লেগ he said okay everything okay ওকে তো বল ওকে আচ্ছা so repetition of keywords মানে কি কিছু কিওয়ার্ড আছে ফর एग्जांपल ট্রাফিক জ্যাম এটা আপনি ইংলিশ মানে অন্য একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করে যেমন বলতে পারেন vehicle congestion এটা সিনোনিম হ্যাঁ nobody will get it vehicle congestion কি আবার congestion of vehicle মানে কি কিন্তু মিনিং কিন্তু সেম বাট কিছু কিওয়ার্ড আছে ইউ ক্যান নট ইউজ ইট কিছু টেকনিক্যাল টার্ম আছে সেটা আপনি ইউজ মানে অন্য আরেকটা সিনোনিমাস ওয়ার্ড দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন না যেমন গ্লোবালাইজেশন এটা আপনি গ্লোবালাইজেশন দিয়ে আপনার লিখতে হবে আপনি থ্রুআউট দ্য প্যারাগ্রাফ যতবারই আপনি গ্লোবালাইজেশন লিখতে হবে ইউ ক্যান নট ফাইন্ড অ্যানাদার সিনোনিম ফর ইট ইউ ক্যান নট রিপ্লেস দ্য ওয়ার্ড সো তার মানে কি কিওয়ার্ড গুলো যদি মানে রিপিট হয় তাহলে কোনো সমস্যা নেই আমরা অনেক সময় মনে করি যে না আমার প্রত্যেকটা সেন্টেন্সে অনেক অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হবে সো দ্যাট আই ক্যান গেট এ গুড গ্রেড নো ট্রাই টু just try to get out of this misconception কিওয়ার্ডটা বারবার রিপিট করা যায় ঠিক আছে ট্রান্সফার ওয়ার্ড আবার এটা যদি ভেরিয়েশন আনে তাহলে আরো ভালো তখন আপনার রাইটিং এর মানে মোদ্দা কথা যে রাইটিংটা করতেও আপনার অ্যাজ এ রিডারও আপনার ভালো লাগবে ঠিক আছে নেক্সট হচ্ছে সাবস্টিটিউশন অফ প্রোনাউন্স ফর কি নাউন্স এটা হচ্ছে আপনাদের সবচেয়ে vulnerable point in writing আপনারা শুরু করেন যে বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড হ্যাঁ হোমল্যান্ড যাওয়ার পরে দে আর সো কাইন্ড দে আর ওভার পপুলেটেড এই দে কারা বাংলাদেশ ক্ষেত্রে আমার প্রোনাউন ইউজ করতে হবে শি কিন্তু আপনি লিখতেছেন দে এটা আপনার একটা প্রবলেম তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা হয় যেমন আপনি বলতেছেন যে দ্য বয়েজ আর অ্যাক্টিং স্মার্ট পরে আপনি ফুল স্টপ দিয়ে লিখেন হি ইজ অলসো অ্যাক্টিভ হি কে হু ইজ দিস হি সো তার মানে কি আপনার নাউন আপনি যেটা ইউজ করছেন সেই নাউনের প্রপার প্রোনাউনটা আপনি ইউজ করবেন গেল দে হ্যাভ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট এখানে আপনি কি লিখছেন দে হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট কথা বলছেন আপনাদের এই মিস্টেকগুলো আপনি বলতেছেন ম্যাম এত মানে সিলি মিস্টেক বলতেছে বাট ইউ ডু দ্যাট আমি একটু আগে খাতা দেখে আসছি সেম এই জিনিসগুলোই দেখে আসছি যে তারা কোনটার সাথে কোনটার ভার্ব ইউজ করতে হয় সাবজেক্ট হতে মনে করেন দ্য কাউস গরুগুলা কাউস ইট গ্রাস হবে না এখন লিখছে ইটস গ্রাস থার্ড পারসন সিঙ্গুলার করে আপনি ইটস লিখছেন
এখন বলতে পারেন যে ম্যাম এগুলো একটু নাম্বার দিয়ে দেন, এগুলো তো আমি ঠিকই লিখছি, কিন্তু আপনার তো একটা মেজর মিস্টেক। আপনি বাইরে যে কোনো জায়গায় আপনি যখন ইভেন আপনি একটা অ্যাপ্লিকেশন দিলেও তো আপনার ওখানে যদি এই মিস্টেকটা দেখে, দ্যাট মিনস ইটস এ হিউজ টার্ন অফ, নেভার দে উইল কল, কখনো কল দিবে না বা বলবে না যে ইউ আর সিলেক্টেড অর সামথিং লাইক দ্যাট, এই যে আবার সামথিং লাইক দ্যাট। So now I'm feeling ashamed, embarrassed. Okay, so এটা একটা ইস্যু। আর আমাদের ইংলিশে আবার জেন্ডারের প্রবলেম আছে। হ্যাঁ, আপনারা ছেলেদেরকে মেয়ে বানিয়ে ফেলেন, মেয়েদেরকে ছেলে বানিয়ে ফেলেন। হ্যাঁ, শুরু করছেন হি দিয়ে, শেষ করছেন শি দিয়ে। ঠিক আছে, হি আর শি একটু আমাদের মাথায় রাখতে হবে। এটা যদিও শুনতে খুবই হাস্যকর মনে হয়, বাট দিস ইজ দ্য রিয়েল সিনারিও অফ রাইটিং। মানে আপনারা যখন লিখেন তখন বলে মাথায় ম্যাম এই ভুলটা আমি করলাম, আপনি নিজে মাঝে মাঝে অবিশ্বাস করবেন নিজের উপরে যে এই ভুল আমি কিভাবে করলাম, কারণ আপনার তখন মাথা ঠিক ছিল না, তখন আপনি হিকে শি বানিয়ে দিয়েছেন। কিন্তু যখন আপনি খাতাটা আবার দেখবেন ফাইনালি, তখন এই ভুলও আমি করতে পারি, মানে ইউ উইল কাম ইনটু ডিসবিলিভ। হ্যাঁ, সো দিস ইজ দ্য কেস। আরেকটা হলো সাবজেক্ট অবজেক্টের ব্যাপারে আমাদের অনেক সমস্যা। তারপর হচ্ছে নাউনকে মাঝে মাঝে পজিটিভ ফর্মে নিয়ে যেতে হয়। হ্যাঁ, হার বা হিজ, এই ফর্মগুলো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো এইগুলো আমাদের শিখতে হবে। তার মানে কি গ্রামাটিক্যাল কিছু আইডিয়া মাথায় থাকতে হবে। তারপরে হচ্ছে জেন্ডার তো বললামই। আর অনেক সময় আমরা মেল আর ফিমেলের ডিস্টিংশনটা বুঝি না। আবার সময় কমন নাউনের ডিস্টিংশনটা বুঝি না। কমন নাউন বা নিউট্রাল নাউন যেগুলো, সেগুলো আমরা নাউনগুলো একটু ভালো করে আমরা বাসায় একটু স্টাডি করবো। এখনো বই আছে আমার, আই হোপ যে কোনো গ্রামার বই, এখন গ্রামার মানে বই দরকার নেই, একটু গুগলেই যান, গুগলে গিয়ে প্রত্যেকটা নাউনের ক্লাসিফিকেশন অনুযায়ী প্রত্যেকটা এক্সাম্পলগুলো শুধু পড়ে, জাস্ট টু ব্রাশ আপ ইউর মেমোরি। ব্রাশ আপ মেমোরি মানে মেমোরিটা ঝালাই করে, ঠিক আছে? এই ঝালাই মানে সেই ঝালাই না, ঝাড়ু দিয়ে ঝালাই না, জাস্ট রিমাইন্ডার। হ্যাঁ, জাস্ট রিমাইন্ডার, রিকল করা। আচ্ছা, পার্সনটা কি? যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা নিয়েও আমাদের অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়। আর আই জিনিসটা, আইকে আমি, এই আইটা আপনি দুনিয়ার যে জায়গায় লিখেন না কেন, সেন্টেন্সের প্রথমে লিখেন, সেন্টেন্সের মিডলে লিখেন, আর সেন্টেন্সের লাস্টে লিখেন, আইটা সবসময় ক্যাপিটালাইজড হবে। আপনি যখন এই আইটা লিখবেন, মানে স্মল করবেন, তখন আইটা ওই আমি থাকে না, তখন জাস্ট আ লেটার হয়, আর কিছু না। So make sure that never use I in a small letter when you are referring to yourself. মানে আমি যখন আপনি রেফার করছেন তখন কখনোই আইটা আপনি যেখানে লিখেন, মনে করেন ইট ইজ আই, অনেকে লেখে ইট ইজ আই, ওই ইট ইজ আই। হ্যাঁ, এই যে এটা সেন্টেন্স, এই আইটা অনেক সময় মনে হয় আমি তো সেন্টেন্স শুরু করছি ক্যাপিটালাইজ দিয়ে, এটা তো মাঝখানে আসছে, এটাকে তো আমি ছোট করে লিখবো। নো, এখানে এই আই মানে কিছুই বোঝায় না, এই আই মানে হচ্ছে আমি, ঠিক আছে? এটা কিন্তু খুবই সিলি একটা ইস্যু, বাট এটা অনেকেই ভুল করে, অনেকেই, মানে নোয়িংলি আর আননোয়িংলি ভুলটা করে, ঠিক আছে? ওকে, লাস্ট একটা হলো প্যারালেলিজম। প্যারালেলিজম মানে হচ্ছে, আপনারা এই কোশ্চেনটা আমি এর আগে অনেকবার বলেছি বা অ্যারাইজ হয়েছে ইন দ্য ক্লাসরুম, যে ম্যাম আমি প্রেজেন্ট ফর্মে লিখবো না পাস্ট ফর্মে লিখবো, টেন্স নিয়ে আমার অনেক সময় কনফিউজ হয়েছে। এখন আপনার বুঝতে হবে যে আপনার টপিকটা আসলে কি জানতে চাচ্ছে। আপনার কাছে কি কোনো পাস্ট ইভেন্ট জানতে চাচ্ছে, নাকি প্রেজেন্ট ইভেন্ট বলতেও কিন্তু পার্থক্য আছে। কিছু আছে ইউজুয়াল ইভেন্ট, মানে সবসময় হয়, হ্যাবিচুয়াল ইভেন্ট, ইউনিভার্সাল ট্রুথ যেটা, হ্যাঁ, সূর্য পশ্চিম অস্ত যায়, এটা ইউনিভার্সাল ট্রুথ, ইউ ক্যান নট চেঞ্জ। সূর্য অস্ত গিয়েছিল এটা বলার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি একটা গল্প লিখেন সেক্ষেত্রে আপনার হতে পারে যে লিখতে হতে পারে যে পার্টিকুলার কনটেক্সটে যে সূর্য অস্ত যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে, সামথিং লাইক দ্যাট। সো পরে যেটা হয় যে আমাদের প্রেজেন্ট ফর্মটা আমরা লিখবো কিনা, বাট প্যারাগ্রাফে মোস্টলি মানুষ চেষ্টা করে প্রেজেন্ট ফর্মে লেখার জন্য, ফিউচারের প্রয়োজন পড়ে না। প্রেজেন্ট ফর্ম বলতে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের কথা বলছি, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, এই টাইপের। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আপনি যখন লিখছেন, ইউ আর রাইটিং দ্য প্যারাগ্রাফ, সো প্যারাগ্রাফে এই টাইমে তো এই জিনিসটা হচ্ছে না, বাট হ্যাঁ কারেন্টলি একটা ঘটনা ঘটছে কন্টিনিউয়াস ফর্মে, সেই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারেন। সো এই যে টেন্সের যে ভ্যারিয়েশনটা, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আর যদি মনে করেন যে এরকম একটা কোয়েশ্চেন আসলো যে ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস ফর এক্সাম্পল, সেক্ষেত্রে তো অবশ্যই এটা পাস্ট ইভেন্ট
কারণ আপনি তো অবশ্যই যখন লিখছেন তখন আপনি ভিজিটে জানেন, ভিজিটে অবভিয়াসলি আপনি পাস্টেই করেছেন, সো তখন আপনার টেন্সটা পাস্ট টেন্সে ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটা কেন বললাম, কারণ হচ্ছে যে আপনি শুরু করছেন প্রেজেন্ট দিয়ে শেষ করছেন পাস্ট দিয়ে, এটাও হবে না। প্যারালালিজম মানে সমান্তরাল ভাবে লেখাটা লিখতে হবে, মানে সেম ক্যাটাগরি অফ দ্য গ্রামাটিক্যাল সেন্টেন্স স্ট্রাকচার গুলো যাতে একটু হলো মানে সিমিলার থাকে। সিমিলার মানে যে একেবারে মানে ইনডিফিনিট আই ইট রাইস, হি ইটস রাইস এই টাইপের না। সিম্পল সেন্টেন্স বানাতে পারেন, কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারেন, কমপ্লেক্স করতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু, বাট চেষ্টা করবেন যে একটা মানে কি বল ব্যালেন্স রাখা, যে আমি হুট করে অনেক টেন্স ইউজ করছি না, একটা টেন্সের মধ্যে থাকার চেষ্টা করছি। ওকে, নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, কারণ এগুলো যে কজ এন্ড ইফেক্ট, কন্ট্রাস্ট, কম্প্যারিজন, ন্যারেশন, ডেসক্রিপশন এগুলো অলরেডি ডান, সো এগুলো আমি আর পড়াবো না। জাস্ট we are going to see an example of a bad paragraph and we are going to see an example of a good paragraph. আচ্ছা, এখানে না লেখাটা ভালো পড়া যায় না, so if you can't read it from here then you can go through the WhatsApp ওই যে ফাইলটা আছে, ফাইলটা পিডিএফ ফাইল আমি দিয়েছি, এটা হচ্ছে লেকচার নাম্বার 5, yes lecture 5 qualities of a good paragraph. প্রথমে আমরা এক্সাম্পল অফ আ ব্যাড প্যারাগ্রাফ পড়ব কি? should I read? Yes, miss. Okay. Women in the past were not granted civil rights. Women in Sparta were considered citizens. Their rights were respected. Divorce was accepted there. Most importantly, they were considered important members of the household. This is a bad paragraph because এটা কেন এটা এইটুকু যদি আপনি একটা মনে করে কেউ দিল, যে বললো যে এটা প্যারাগ্রাফ, what's your opinion? কি মনে হয় এটা কি প্যারাগ্রাফ হলো? Why? একটা প্যারাগ্রাফ তো অবশ্যই আছে, ব্যাড প্যারাগ্রাফ কেন হলো? Good. তারপর আগামাথা নাই, no beginning, no middle, no ending. Good. Coherence. Very good. আর কিছু? পিছনে ম্যাডামরা বলেন। ঘুমাইতেছো? আর লাইট অফ করে দিছি তো? ये मैंने क्या कर दिया? So, let's see an example of good paragraph. ওইটা দেখলে আপনি ব্যাড প্যারাগ্রাফ কেন হলো বুঝবেন। Let me read it for you. Bismillah. Okay, listen. আমি অনুবাদ করব, ঠিক আছে? So you can understand me. Women of ancient civilization proved to be victims of early human rights violations. They were not given any domestic rights. একটু হচ্ছে ফুল স্টপ। প্রথমটা হচ্ছে এনশিয়েন্ট সিভিলাইজেশন। এনশিয়েন্ট সিভিলাইজেশন মানে কি? প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতার যারা নারীরা ছিলেন তাদেরকে সাধারণত ভিকটিমস অফ আর্লি হিউম্যান রাইটস এর ভায়োলেশনের ভিকটিম বলা হতো। আর্লি হিউম্যান রাইটস ভায়োলেশনস মানে কি? মানে একজন মানুষ হিসেবে যে আমার কিছু অধিকার থাকে, সেই অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নারীরা সবচেয়ে বেশি ভিকটিম ছিল। ভিকটিম মানে হচ্ছে শিকার হওয়া, মানে লাঞ্ছিত হওয়ার শিকার, যে জিনিসটাকে বলে বাংলা এক্সাক্ট ওয়ার্ডটা আমার শিকার আসছে। ওকে, সো দে ওয়ার নট গিভেন এনি ডোমেস্টিক রাইটস, তাদেরকে কোনো ধরনের ডোমেস্টিক লেভেলে কোনো অধিকার দেওয়া হতো না। এই রাইটস মানে ওই রাইটস না, রাইটস মানে অধিকার, ঠিক আছে? But there was one race of women. One race of women মানে একটা জাতি, একটা নারীর জাতি ছিল, who become distinct in terms of these rights. তারা সবচেয়ে বেশি আলাদা ছিল এই রাইটস এর ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে। They were the Spartan women. ওমা, Spartan women হচ্ছে স্পার্টার যারা নারী তাদেরকে স্পার্টান women, যেমন আমরা বাংলাদেশি women, something like that. আবার comparing it with other civilizations, অন্যান্য সভ্যতার সাথে যদি কম্পেয়ার করা হয়, this is also a part of transitional word, লিংক করছে কম্পেয়ারিং। আপনি যদি কম্পেয়ার করে দেখেন অন্যান্য সিভিলাইজেশনের সাথে, Sparta was the first to respect women and annihilate misogyny. আচ্ছা, তারাই একমাত্র জাতি যারা নারীদেরকে সম্মান করেছে, সম্মান দিয়েছে, এবং তারাই প্রথম ছিল যারা নারী
বিদ্বেষী জিনিসটাকে অ্যানিহিলেট মানে হচ্ছে উগরে ফেলা, মানে কোনো কিছু থেকে একদম বের করে ফেলা। সো মিসোজিনি মানে হচ্ছে নারী বিদ্বেষী, তাদের এই জিনিসটা তারা এটা উগরে ফেলেছে। নেক্সট সেন্টেন্স, কনসিডারিং অল থিংস দ্যাটস এ ভেরি বিগ ডিল। এই সব জিনিস যখন কেউ শুনবে, হয়তো এখনকার মডার্ন সোসাইটিতে এটা শুনলে হয়তো মনে হতে পারে যে অবভিয়াসলি হিউম্যান রাইটস আছে, উমেনদের এখন অনেক ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না, বাট ওই সময় কথা বলছি, ইউ শুড রিফ্লেক্ট অন দ্য পাস্ট বেসিক্যালি। সো ওই সময়ের জন্য এটা অনেক বিগ ডিল। এখন এই মুহূর্তে হঠাৎ করে সাডেন চেঞ্জ হলে আমরা যেমন মনে করি না যে এটা কিভাবে হয়, তো ওই সময় এটার জন্য এটা অনেক বেশি বড় একটা ব্যাপার ছিল, বিরাট একটা ইস্যু ছিল। Why? Because that was extremely rare at that time, and there are lots of places even today, এমন অনেক জায়গা আছে ইভেন বর্তমানেও, where women don't even get that much, তারা এত রাইটস পায় না, এত অধিকার পায় না, এমনকি বর্তমান সময়। They were even allowed to vote as compared to their Athenian neighbors, মানে স্পার্টার অ্যাথেন্স কাছাকাছি। So Athenian womenরা যারা, they didn't have this voting rights, political rights ছিল না, বাট এই স্পার্টান ওমেনদের ভোট দেওয়ার অধিকার ছিল। ভোট মানে কি? রাজনৈতিক অধিকার যেটাকে বলে, যেটা আমরা পলিটিক্যাল রাইটস হিসেবে কাউন্ট করি। সো এটা তাদের অ্যালাউড ছিল। নেক্সট হচ্ছে who preferred to keep their wives at home. এই অ্যাথেনিয়ান নেইবার্স, অ্যাথেন্সের মানুষরা নারীদেরকে বাসায় রাখতেই পছন্দ করত, তারা এই ধরনের পলিটিক্যাল রাইটস কেন ডোমেস্টিক রাইটসই দিতে চাইত না। ওকে, সো ডুইং অ্যাবসলিউটলি নাথিং, আসলে বাসায় বসে তেমন কিছু করার কিছু। সেকেন্ড, তার মানে ফার্স্ট একটা পয়েন্ট দিল যে এখানে তারা আসলে পলিটিক্যাল রাইটস পাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে women's rights were respected. How? Spartan women were given small knives so that if their husbands came home and tried to hit them or assault them, they had a weapon within reach. তাদেরকে একটা স্মল নাইফ দিয়ে দেওয়া হতো যখন কেউ তার হাজবেন্ড যদি তাকে টর্চার করে। কি হতো? That weapon was for cutting their husband's faces. তারা কখনো অন্য জায়গায় কাটতো না, ফেসের মধ্যে কাটতো। কেন? So that when he went out in public, এই কাটা তো থাকবে, কাটা মানে like someone is hitting, so obviously, so everyone would know he was an abusive husband. মানে বাইরে থেকে তো আমরা অনেক মনে করি যে না পুরুষ তো ভালোই, কিন্তু ভিতরে ভিতরে যে বাসায় এসে তার মা বা তার স্ত্রীকে অত্যাচার করছে এটা তো আর দেখা যায় না। সো তারা একটা সাইন দিয়ে দিচ্ছে, সো গিভিং দ্যাম দ্য রাইট টু পাবলিকলি শেম হিম। যখন পাবলিক দেখে যে এই ছেলের গালে কাটার চিহ্ন আছে, তার মানে সে নিশ্চয়ই অ্যাবিউজিভ হাজবেন্ড, তখন তাকে পাবলিকলি শেম করা হয়। তখন ওই হাজবেন্ড নিজেকে শুধরানোর একটা সুযোগ সে পায়। তার মানে এই না যে তাকে জেলে ভর্তি করে দেওয়া হয়, বাট পাবলিকলি শেম ইজ কম্পেয়ার্ড টু প্রিজন। Third point, divorce was totally fine. ডিভোর্সটাকে নিয়ে তারা it's not a big deal মনে করতো, and a woman could expect to keep her own wealth and get custody of the kids because potential lineage wasn't very important. মানে আমাদের দেশে যেমন পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাবার বংশটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, হ্যাঁ, কিন্তু ওখানে ওই যে মায়ের সাথে থাকবে, মার ফ্যামিলি বা মার পরিচয় বড় হবে, এই জিনিসটাকে ওভাবে কি বলে ছোট করে দেখা হয় না। কিন্তু আমরা তো দিন শেষে দেখা যায় বাবার পরিচয় বেশি, মানে বংশ পরিচয়টাকে আমরা বেশি, বংশ পরিচয় বলতে বাবার সাইডটাকে আমরা বেশি গুরুত্ব দিই, বাট ওখানে তাদের এই লিনিয়েজটা নিয়ে কোনো একটা প্রবলেম ছিল না। অ্যান্ড ইট ডিডন্ট মেক হার আ পারিয়া, মানে এমন না যে সে ডিভোর্স হয়ে গেছে বলে সে একদম মানে একদম সন্ন্যাসী জীবনযাপন করবে, এরকম না। সো দে হ্যাড দ্য রাইটস টু, she could totally remarry, no big deal at all. Lastly, they were thought of as brave and important members of the household. তাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে কাউন্ট করা হতো। Spartan men only got their names on the graves if they died in battle. যুদ্ধে যারা মারা যেত স্পার্টান মেনরা, তারা তাদের গ্রেভইয়ার্ডে তাদের নামটা খোদাই করে থাকতো। But and women only got their names on the graves if they died in childbirth. তারা যখন বাচ্চা প্রসব করার ক্ষেত্রে বা সন্তান প্রসব করার ক্ষেত্রে মারা যেত, তাদের গ্রেভিয়ার্ডও এই সেম অনারারিটা দেওয়া হতো। The Spartans compared childbirth to battle. তারা মনে করতো সন্তান প্রসবকে একটা যুদ্ধ করার মতোই তুলনা করা, and it was viewed as the most honorable way to die. এটা সবচেয়ে সম্মানজনক মৃত্যু। So Spartan civilization was the first to consider the potential of women. তারাই প্রথম সিভিলাইজেশন ছিল যারা নারীদের
মধ্যে যে একটা পটেনশিয়ালিটি আছে, নারীরা যে নিজেদেরকে তাদেরকে মানুষ হিসেবে আসলে ভিউ করানো, দ্য ফার্স্ট কনসিডারেশন ছিল, অ্যান্ড দ্যাট ইম্পর্টেন্স ইন সোসাইটি। সো দে ওয়ার দ্য ফার্স্ট সো কল্ড ফেমিনিস্টস। এখনকার ফেমিনিজম আর ওই সময় ফেমিনিজমের মধ্যে ইটস এ হিউজ ডিফারেন্স। আমরা এখন ফেমিনিজমকে যেভাবে